চলমান প্রতিষ্ঠানের ধারণা, আমরা অসাধারণ একটি টেকনিকে চলমান প্রতিষ্ঠানের ধারণার মধ্যে হিসাব বিজ্ঞানের কোন কোন টার্মগুলো যাবে এটা আমরা এ টু জেড ক্লিয়ার করব। দেখো নীতিমালা তুমি যতই পড়বে ততই ভুলে যাবে এবং ভুল করবা। জাস্ট এই ভিডিওটা দেখলে নীতিমালার তোমার জীবনও ভুল হবে না এবং পুনঃপ্রকাশ নীতি তুমি ইজিলি মনে রাখতে পারবা। দেখো ছোট্ট একটা লাইন, ধার্যকৃত অবচয় উদ্বৃত্ত পত্রের ক্রয় বা ব্যয়মূল্য মূল্যায়ন, জাস্ট তুমি একবার দুইবার তিনবার করে পড়বা, দেখো তোমার মুখস্থ হয়ে গেছে। ধার্যকৃত অবচয় উদ্বৃত্ত পত্রের ক্রয় বা ব্যয়মূল্য মূল্যায়ন, ঠিক আছে? আরেকবার পড়ো, ধার্যকৃত অবচয় উদ্বৃত্ত পত্রের ক্রয় বা ব্যয় মূল্যে মূল্যায়ন, হয়তো তোমার মুখস্থ হয়ে গেছে। এখন দেখো এই ছোট্ট লাইনটুকু ধারা চলমান প্রতিষ্ঠানের ধারণার মধ্যে কি কি টার্ম আসবে এটা তুমি ইজিলি মনে রাখতে পারবা। দেখো চলমান প্রতিষ্ঠান ধারণা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ধারণা, নীতি, সীমাবদ্ধতা একই মনে করি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আলাদা ক্লাসিফিকেশন আছে। তার মানে এই চলমান প্রতিষ্ঠানের ধারণার মধ্যে কি কি যাবে এটা থেকে প্রিভিয়াসের অনেকবার প্রশ্ন আসছে এবং এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে। তো দেখো ভাইয়া পুরা ধার্যকৃত অবচয় উদ্বৃত্ত পত্রের ক্রয় বা ব্যয় মূল্যে মূল্যায়ন, মুখস্থ হয়ে গেছে আশা করি। এবার দেখো এই যে ধার্যকৃত ধারা কি বোঝায়, এই ধার্যকৃত ধারা বোঝাচ্ছে এক নাম্বার, এই ধার্যকৃত ধারা বোঝাচ্ছে অবচয়, অবলোপন এবং অবক্ষয়। তার মানে অবচয়, অবলোপন এবং অবক্ষয় ধার্য করা হয় অথবা লিপিবদ্ধ করা হয়, এটা হচ্ছে তোমার চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। তার মানে কি বোঝাচ্ছে এখানে দেখো যে যদি প্রশ্ন আসে অবচয় ধার্য করা কোন নীতি অনুসারে, চলমান প্রতিষ্ঠানের ধারণা, তারপর অবলোপন ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা, অবক্ষয় ধার্য করা হয় এটাও কি চলমান প্রতিষ্ঠানের ধারণা। তাহলে ধার্যকৃত ধারা আমরা বুঝতে পারলাম অবচয়, অবলোপন, অবক্ষয় এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে দেওয়া হয়। তারপর দেখো উদ্বৃত্ত পত্র 2 নাম্বার, এই উদ্বৃত্ত পত্র ধারা বুঝাচ্ছে যে হিসাব সমীকরণ। কারণ দেখো উদ্বৃত্ত পত্রে কি আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। উদ্বৃত্ত পত্রে আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তার মানে ভাইয়া এই যে হিসাব সমীকরণ অথবা আর্থিক অবস্থার বিবরণী, এটার বিকল্প নামগুলো মনে রাখবা। আর্থিক অবস্থার বিবরণী, স্থিতিপত্র, উদ্বৃত্ত পত্র, বৈশ্বিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দেখো এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যদি অ্যাডমিশন এবং এইচএসসি ভালো করতে চাও প্রত্যেকটা টার্মের বিকল্প নাম তোমার মাস্ট মুখস্থ করা লাগবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে ভাইয়া এই উদ্বৃত্ত পত্র ধারা বোঝাচ্ছে যে উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থা তৈরি করা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। তারপর দেখো ক্রয়, এই 3 নাম্বার ক্রয়, এই ক্রয় ধারা কি বোঝায়? তার মানে এই ক্রয় ধারা বোঝাচ্ছে এখানে 3 নাম্বারে যে স্থায়ী সম্পদ। আমরা জানি আমরা স্থায়ী সম্পদকে ক্রয় মূল্য মূল্যায়ন করি, তাই না? আমরা স্থায়ী সম্পদকে ক্রয় মূল্য মূল্যায়ন করি। তার মানে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে বা ব্যয় মূল্যে মূল্যায়ন করা হয়, এটাও চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। তার মানে প্রশ্ন আসবে স্থায়ী সম্পদকে ক্রয় বা ব্যয় মূল্য মূল্যায়ন করা হয় কোন নীতি অনুসারে বা কোন ধারণা অনুসারে? হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, ঠিক আছে? তারপর দেখো 4 নাম্বার, এই যে ব্যয় মূল্যায়ন, এই 4 নম্বর ব্যয় ধারা কি বোঝাচ্ছে? এই ব্যয় ধারা বোঝাচ্ছে ভাইয়া ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, একটা মূলধন জাতীয় ব্যয়, একটা মুনাফা জাতীয় ব্যয়। আমরা সবাই জানি ব্যয় হচ্ছে 2 ধরনের, একটা মূলধন জাতীয় ব্যয়, একটা মুনাফা জাতীয় ব্যয়। তার মানে ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, মূলধন এবং মুনাফা জাতীয় 2 ভাগে ভাগ করা হয়, এটাও চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, ঠিক আছে? সর্বশেষ ভাইয়া মূল্যায়ন, এই মূল্য ধারা বোঝাচ্ছে যে তোমার ঐতিহাসিক মূল্যকে চলমান প্রতিষ্ঠানের ধারণা সমর্থন করে। তার মানে ঐতিহাসিক ব্যয় ধারণাকে সমর্থন করে চলমান প্রতিষ্ঠান। তাহলে প্রশ্নে যদি ঐতিহাসিক ব্যয় না থাকে সেক্ষেত্রে কিন্তু চলমান প্রতিষ্ঠানের ধারণা দিতে পারবা। এবং ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে ভাইয়া যে এই মূল্য দ্বারা বোঝাচ্ছে এরকম ঐতিহাসিক মূল্যকে চলমান প্রতিষ্ঠান সমর্থন করে। এবার প্রশ্ন ভাইয়া শর্টকাট টেস্টে শিখলাম, ভালো আলহামদুলিল্লাহ, বাট একটু বলেন চলমান প্রতিষ্ঠানের ধারণা কি বলে, এটা একটু ক্লিয়ার করেন, কনসেপ্টটা ক্লিয়ার করেন। এটা প্রশ্ন হতে পারে না ভাইয়া চলমান প্রতিষ্ঠানের ধারণা বলতেছে ব্যবসা প্রতিষ্ঠান, বিজনেস ইনস্টিটিউট, এটা কি করবে? অনন্তকাল ব্যাপী চলতেই থাকবে, এটাই হচ্ছে চলমান প্রতিষ্ঠানের মূল কথা। বুঝতে পারছি? তাহলে ভাইয়া বুড়া তোমরা এটা সুন্দর করে নোট করে ফেলবা, একবার দুইবার করে পড়বা, ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমার নীতিমালা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। সো আমরা ইনশাল্লাহ ট্রাই করব এই ভিডিওতে তোমাদেরকে একদম সুন্দর করে শেখানোর ট্রাই করবো যে কিভাবে এই নীতিমালাটা তোমার মনে রাখতে হয়। এটা হচ্ছে পরবর্তীতে যে সীমাবদ্ধতাগুলো আছে, ধারাগুলো আছে, এইগুলো আমরা ট্রিক্স গিয়ে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো তোমাদের কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা সবাই অ্যান্সার করবা। সেটা হচ্ছে দেখো আমরা একটু লিখে দেই, তো বলো তো আমাকে এখন প্রশ্ন যদি আসে এভাবে
যে এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? বলো, এটা তোমরা হচ্ছে উত্তর করবা যে আর্থিক অবস্থার বিবরণী হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে তৈরি করা হয়, এটা কমেন্টে সবাই আনসার করবা, ঠিক আছে? এখন দেখো, যারা 26 বছর আছি তাদের জন্য আমরা নিয়ে আসি কামব্যাক কোর্স 2.0। ওকে, 26 বছর শিক্ষার্থীদের জন্য আমাদের কামব্যাক কোর্স 2.0। এই কোর্সে ইনশাল্লাহ আমরা একদম বেসিক থেকে পড়াবো। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, সবারই টার্গেট টেস্টে ভালো করা এবং পরবর্তীতে যাতে তুমি বোর্ড পরীক্ষা ভালো করতে পারো। তো দেখো, এই কোর্সে আমরা কিন্তু একদম বাংলা থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের একদম বেসিক থেকে ক্লাস দিব এবং ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমার বেসিকটা একদম 100 করে দিব এবং আমরা এমনভাবে পড়াবো যাতে এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশন তুমি ভালো করতে পারো, ঠিক আছে? আর যারা শুধুমাত্র ইবিআই অর্থাৎ ইংলিশ, বাংলা এবং আইসিটি কোর্স নিতে চায় তাদের জন্য আলাদা কোর্স আছে। আবার যারা চাও যে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের কোর্স নেবা তাদের জন্য আলাদা কোর্স আছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যদি এখন ভর্তি হও তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট চলতেছে, পেজে নক দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। সময় গেলে সাধারণ হবে না, সময়ের কাজ সময় করতে হবে এবং ভালো করতে হলে এখন থেকে শুরু করতে হবে। আর এডুকেশনের টিচার প্যানেল মানে হচ্ছে বাংলাদেশের সেরা টিচার প্যানেল। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করো, আমাদের যেই প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট তাদের সাথে কথা বলে ডিসিশন নিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমার A+ পাইয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। যদি আমাদের কথাগুলো, আমাদের গাইডলাইনগুলো, আমাদের কোর্স প্ল্যান সঠিকভাবে তুমি মেনে চলো, পড়াশোনা করো, ইনশাল্লাহ এটা তো সফল হবেই, A+ তো পাবেই, অ্যাডমিশন তুমি ভালো করতে পারবে। সো দ্রুত ভর্তি হয়ে যাও পেজে নক দিয়ে।